আজ 28শে মার্চ শনিবার দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আইএসএফ কাকে প্রার্থী করবে সেটা নিজস্ব সিদ্ধান্ত। আরাবুল প্রশ্নে ফাটল নওশাদদের সঙ্গে সেলিমদের জোট। শাসক দলের স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখালেই আক্রান্ত ভোট কর্মী, সুর চড়ালেন শুভেন্দু। 10 দিন প্রার্থী হয়ে এত বড় কথা, কাশেম সিদ্দিকীকে জনসমক্ষে ধুয়ে দিলেন তৃণমূলের বিদায়ী বিধায়ক। বিমানবন্দর থেকে বিজেপি কমিশনকে তোপ, গ্যাস সংকট নিয়েও করা হুঁশিয়ারি মমতার। বিজেপির প্রচারের কাউন্টডাউন শুরু, বঙ্গে আবারও আসছেন মোদি। 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 এবং পেট্রোল ডিজেলের 200 টাকা হবে তোপ অভিষেকের। রাম সভা কারোর একার নয়, ঘাটালে প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা দেবেন। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। ক্যানিং পূর্ব আসনে তৃণমূল ত্যাগী আরাবুল ইসলামকে প্রার্থী করা ঘিরে বাম আইএসএফ জোটের অন্দরেই ফাটল এবার প্রকাশ্যে এসে পড়েছে। বৃহস্পতিবার সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কড়া বার্তা দেওয়ার পর রাতেই পাল্টা প্রতিক্রিয়া দেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। নওশাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আইএসএফ কোনো দলের নির্দেশে চলবে না এবং প্রার্থী নির্বাচন সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। অন্য কোনো দলের চাপ বা হস্তক্ষেপ তারা মেনে নেবে না। আরাবুলকে প্রার্থী করা নিয়ে বাম শিবিরে অসন্তোষ আগেই প্রকাশ্যে আসে। সেলিম মন্তব্য করেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কোনো দুর্বৃত্তকে সঙ্গে নেওয়া যায় না। পাশাপাশি পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মী খুনের ঘটনায় আরাবুলের নাম জড়ানোর প্রসঙ্গ তুলে তিনি নিচুতলার কর্মীদের আবেগকে উস্কে দেন। এবার জবাবে নওশাদ সাফ জানিয়ে দেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেখানে অন্য কারোর হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন সমঝোতা নিয়ে বাম ও আইএসএফ এর মধ্যে বেশ কিছুদিন ধরেই চাপা টানাপোড়েন চলছিল। আরাবুলকে কেন্দ্র করে সেই বিরোধ আরো তীব্র হয়েছে, যার বিরুদ্ধে আগেই আইএসএফ কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছিল। তাকেই জোটে মেনে নিতে বামেদের আপত্তি স্পষ্ট। অন্যদিকে নওশাদদের অনড় অবস্থান জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে। 26 বিধানসভা নির্বাচনের আগে এই দ্বন্দ্ব ভাঙড় ও ক্যানিং অঞ্চলে ভোট সমীকরণে কি প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত জোট টিকে থাকে কিনা এখন সেটাই দেখার বিষয়। শাসক দলের স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখালেই আক্রান্ত ভোট কর্মী, সুর চড়ালেন শুভেন্দু। রানাঘাটে ভোট প্রশিক্ষণে এসে আক্রান্ত হন এক ভোট কর্মী, যা ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অভিযোগ, রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজে আয়োজিত প্রশিক্ষণে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন নিয়ে আপত্তি তুলতেই মারধরের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়ান শুভেন্দু অধিকারী। তিনি এক্স পোস্টে দাবি করেন, তৃণমূলের গুন্ডারা এই হামলার সঙ্গে জড়িত। তার বক্তব্য অনুযায়ী রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসের কর্মীরা যারা তৃণমূলের পেশি শক্তি হিসেবে কাজ করছিল, তারাই ওই শিক্ষককে মারধর করে এবং হুমকি দেয়। শুভেন্দু এই ঘটনাকে তৃণমূলের সন্ত্রাসের সংস্কৃতির উদাহরণ বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেও সাধারণ মানুষ নিরাপদ নয়। এছাড়াও তিনি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা ও এফআইআর দায়ের আহ্বান জানান। দেবনাথ ইনস্টিটিউশনে আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগে এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই দাদা অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। 10 দিন প্রার্থী হয়ে এত বড় কথা, কাশেম সিদ্দিকীকে জনসমক্ষে ধুয়ে দিলেন তৃণমূলের বিদায়ী বিধায়ক। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল প্রকাশ্যে এসেছে। প্রার্থী পীরজাদা কাশেম সিদ্দিকীকে পাশে বসিয়ে বিদায়ী বিধায়ক রফিকুর রহমান প্রকাশ্যে তার সমালোচনা করেন, যার জেরে নির্বাচনী সভায় উত্তেজনা ছড়ায় এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হন। কাশেম সিদ্দিকী রাজনীতিতে নতুন এবং সম্প্রতি তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। প্রচারে তিনি দাবি করেন, গত কয়েক বছরে আমডাঙ্গায় উন্নয়ন হয়নি এবং জিতলে তিনি উন্নয়ন করবেন। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রফিকুর রহমান মঞ্চ থেকেই বলেন, তৃণমূলের প্রার্থী হয়ে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে অস্বীকার করা ঠিক নয়। এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়, ফলে সভা রণক্ষেত্রে পরিণত হয়। রাজনৈতিক মহলের মতে কাশেম সিদ্দিকীর মতো একসময় তৃণমূল বিরোধী নেতাকে প্রার্থী করা এবং তার বিতর্কিত মন্তব্যে দলের ভেতরে অসন্তোষ বাড়ছে। ভোটের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। নদীর এলাকায় ঘুরেছে, যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন, আমি ওনাকে খারাপ করছি। রাজনীতিতে নতুন, ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছেন উন্নয়ন করতে এসে এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গা হয়েছে, তার উন্নয়ন আসলে বলেছে। আর তৃণমূলের প্রার্থী আমি 15 বছর পর উন্নয়ন করতে এসেছি, এটা ঠিক না।
রাম সবার, কারোর একার নয়। ঘাটালে প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা দেবেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, যেখানে আগামী 23 ও 29 এপ্রিল দু দফায় ভোট হবে। তৃণমূল, সিপিআইএম এবং বিজেপি ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যদিও বিজেপির কিছু আসনে প্রার্থী ঘোষণা এখনো বাকি। প্রার্থীরা প্রচার শুরু করেছেন, পাশাপাশি দেওয়াল লিখন ও পোস্টার ঘিরে নানান সংঘাতও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে প্রচারে নামেন তারকা সাংসদ দেব। প্রচারের আগে তিনি কুশপাতা এলাকায় রাম মন্দিরে পুজো দেন এবং জয় শ্রীরাম ধ্বনি তোলেন। তবে রামনবমীতে তার পুজো নিয়ে বিতর্ক তৈরি হলে দেব স্পষ্ট জানান, ধর্ম ব্যক্তিগত বিষয় এবং রাম সবার। প্রচারের পাশাপাশি তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ পরিদর্শন করেন এবং জানান, বন্যা রোধে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, রাজ্য সরকার 700 কোটি টাকা মঞ্জুর করেছে এবং কাজ শুরু হয়েছে। বিরোধীদের কটাক্ষ করে দেব বলেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু তৃণমূল কাজ করে দেখাচ্ছে। রাম আমাদের সবার। রাম ঠাকুর কোনদিনও বিজেপির পতাকা নিয়ে জন্মায়নি। রাম মন্দিরে গেছি, সেটা যদি একটা পলিটিক্যাল কোশ্চেন হতে পারে বা একটা আইব্রো হতে পারে, আমি বড় মায়ের কাছে যাই। সবেই তো শুরু, দেখুন না নমিনেশনটা হয়ে যাক। বিরাট ইঙ্গিত দিয়ে দিলেন দিলীপ ঘোষ। ভোটের নমিনেশনের দিন ঘনিয়ে আসতেই বাংলায় জোরদার হচ্ছে নির্বাচনী প্রচার। এই আবহে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ একাধিক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন, যা রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়েছে। এসআইআর ইস্যুতে তিনি বলেন, এতে বিজেপির কোনো ভূমিকা নেই, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে এবং বহু মানুষের নাম বাদ যাওয়ার বিষয়টি সংশোধনের দাবি জানান। জনতা উন্নয়ন পার্টি ও মিমের জোট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নতুন দল বা জোট গঠন নতুন কিছু নয় এবং এতে বিশেষ প্রভাব পড়বে না। তার দাবি, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং বিজেপি একমাত্র বিকল্প। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেউটে সাপ মন্তব্যের জবাবে তিনি বলেন, এসব পুরনো সংলাপ, এবার মানুষই তৃণমূলকে সরিয়ে দেবে। শিলিগুড়িতে রামনবমী শোভাযাত্রায় গৌতম দেব। তৃণমূল প্রার্থীর মুখে জয় শ্রীরাম ধ্বনি। শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব পুজো দেন এবং জয় শ্রীরাম ধ্বনি তোলেন, জানিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। এর মধ্যে বিধানসভা ভোটের আগে সিপিএম তৃণমূলের তীব্র রাজনৈতিক দ্বন্দ্বের আবহে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের প্রশংসা করেন গৌতম দেব। তিনি বলেন, রাজনীতি করার জন্য অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি বলা সত্যের অপলাপ হবে। মিত্র সম্মেলনের 117 বছর পূর্তি অনুষ্ঠানে গৌতম দেব, অশোক ভট্টাচার্য এবং কংগ্রেস নেত্রী গঙ্গোত্রী দেবীকে একসঙ্গে দেখা যায়। সেখানে গৌতম দেব অশোক ভট্টাচার্যের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার কথাও বলেন। এই প্রসঙ্গে অশোক ভট্টাচার্য জানান, এতে সৌজন্যের প্রকাশ হয়েছে, তবে রাজনৈতিক লড়াই আগের মতোই চলবে এবং তা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই থাকবে। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কি সকলে পাবেন না বকেয়া দিয়ে? রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ডিএ ইস্যুতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পঞ্চম পে কমিশনের বকেয়া দিয়ে মেটাতে চলতি সপ্তাহেই একটি পোর্টাল চালু করা হয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে। রাজ্যের সরকারি কর্মচারীরা পোর্টালে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসেব আপলোড করতে শুরু করেছেন। ডিএ মেটাতে পোর্টাল চালু হলেও জটলা কাটছে না। সরকারি কর্মচারী ছাড়াও শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা ও সরকারি অনুমোদনপ্রাপ্ত সংস্থার কর্মচারীরা বকেয়া ডিএ পাওয়ার কথা, কিন্তু অভিযোগ পোর্টালে সরকারি কর্মচারীরা ছাড়া বাকিরা হিসেব আপলোড করতে পারছেন না। প্রশ্ন উঠছে, শুধু সরকারি কর্মীরাই বকেয়া পাবেন, তাহলে কি বাকিরা কি ডিএ পাবেন না? রাজ্য সরকার জানিয়েছে 2016 থেকে 2019 সালের 48 মাসের বকেয়া ডিএ মার্চ 2026 থেকে দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15ই মার্চ শিক্ষক ও শিক্ষাকর্মী সহ সবাই ডিএ পাবেন বলে উল্লেখ করেছেন। এবার পোর্টালে তারা জায়গা পাবেন কিনা সেটাই দেখার বিষয়। বিমানবন্দর থেকে বিজেপি কমিশনকে তোপ, গ্যাস সংকট নিয়েও করা হুঁশিয়ারি মমতার। শুক্রবার কলকাতা থেকে অন্দালের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখনো প্রথম তালিকায় হাতে পাওয়া যায়নি, যা গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক। অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় দেখে দেখে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং মানুষকে স্বচ্ছভাবে জানানো উচিত কার নাম আছে আর কার নাম নেই। তিনি জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেন এবং প্রয়োজনে আইনি সহায়তার কথাও বলেন। কমিশনকে সুপার হিটলার বলেও কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে এলপিজি সিলিন্ডার সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা। তার হুঁশিয়ারি, বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না পাঠানো হয় এবং সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। গ্যাসের দাম কমানোর দাবিও তোলেন তিনি। এছাড়া নির্বাচনের সময় বিপুল সংখ্যক কর্মীদের জন্য গ্যাস সরবরাহ করতে গিয়ে সাধারণ মানুষের সমস্যা না হওয়ার বিষয়েও সতর্ক করেন।
হরমুজ প্রণালীতেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংস পাকিস্তানি তেলের ট্যাঙ্কার, বাড়ল উত্তেজনা। হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি পাকিস্তানি পতাকাবাহী তেলের ট্যাঙ্কার ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় ধ্বংস হয়ে গেছে। মাত্র কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া এই ঘটনায় বেড়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা। এই আক্রমণকে অনেকে ইরানের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি জবাব হিসেবে দেখছেন, কারণ পাকিস্তান ইরানি তেল আমেরিকায় পুনরায় রুট করে দেওয়ার অভিযোগে জড়িত ছিল বলে ইরান দাবি করছে। হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের সবথেকে গুরুত্বপূর্ণ রুট, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল যায়। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের মধ্যে ইরান এই প্রণালী নিয়ন্ত্রণে করা অবস্থান নিয়েছে। ট্যাঙ্কারটি প্রণালী পার হওয়ার সময় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে। ক্রু সদস্যদের নিরাপত্তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইরান সরাসরি দায় স্বীকার না করলেও তেহরানের সূত্রে এটিকে পাকিস্তানের বিশ্বাসঘাতকতার জবাব বলছে। পাকিস্তান এই ঘটনাকে অগ্রহণযোগ্য আক্রমণ বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলার প্রস্তুতি নিচ্ছে। দুই দেশের মধ্যে আগে থেকেই থাকা উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। বাংলার বিধানসভার নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আর এই আবহে আগামী সপ্তাহে সংকল্পপত্র প্রকাশ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে একাধিক জনমুখী প্রতিশ্রুতি রাখতে চলেছে গেরুয়া শিবির, যা কেন্দ্রে থাকছে মহিলাদের আর্থিক সহায়তা, যুবকদের কর্মসংস্থান এবং শিল্প বিনিয়োগ। মহিলাদের জন্য মাসে 3000 টাকা ভাতা এবং বেকার যুবকদের জন্য যুবসাথী নামে একই পরিমাণ ভাতার প্রতিশ্রুতি থাকতে পারে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে 4টি অগ্নিবীর নিয়োগ শিবির এবং বেঙ্গল রেজিমেন্ট গঠনের প্রস্তাব রাখা হতে পারে। আইন শৃঙ্খলা ও সামাজিক পরিবেশে জিহাদ মুক্ত বাংলা স্লোগান ঘিরে বিতর্কের সম্ভাবনাও রয়েছে। শিল্প উন্নয়নের সিঙ্গুর নতুন শিল্প হাব, বিভিন্ন এলাকায় শিল্পাঞ্চল এবং সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত সড়কপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়াও নতুন শহর গড়া, পাহাড়ি সমস্যার সমাধান, ভাষাগত স্বীকৃতি, শিক্ষাক্ষেত্রে আইআইটি ও আইআইএম স্থাপন, এর পাশাপাশি গভীর সমুদ্র বন্দর এবং মৎস্যজীবীদের জন্য বিশেষ পরিকল্পনাও এই সংকল্পপত্রে থাকতে পারে। বিজেপির প্রচারের কাউন্টডাউন শুরু, বঙ্গে আবারও আসছেন মোদী। অবশেষে জল্পনার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন এবং আগামী 5ই এপ্রিল তিনি রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রীর মতো তিনিও উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন। আলিপুরদুয়ারে হবে তার প্রথম জনসভা বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। 14ই মার্চ কলকাতার ব্রিগেডের সভা করে মোদী ইতিমধ্যেই ভোটের আবহ তৈরি করেছিলেন। তারপর তিনি নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। এরপর থেকেই তার প্রচার সূচি নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার বিজেপির তরফে জানানো হয় 5ই এপ্রিল আলিপুরদুয়ারেই প্রথম সভা করবেন তিনি। এবারের ভোট হবে 2 দফায়, 23 এপ্রিল এবং 29 এপ্রিল, যেখানে প্রথম দফাতেই উত্তরবঙ্গের সব আসনে ভোট গ্রহণ হবে। উত্তরবঙ্গ বিজেপির কাছে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে 2019 সালের লোকসভা নির্বাচন সহ পরবর্তী নির্বাচনগুলিতে দল ভালো ফল করেছে। তাই এবারও সেই জায়গা শক্ত রাখতে ওই অঞ্চল থেকেই প্রচার শুরু করার সিদ্ধান্ত হয়েছে, যদিও আগে রামনবমীর সময় প্রচার শুরুর পরিকল্পনা ছিল। 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 এবং পেট্রোল ডিজেলের 200 টাকা হবে। তোপ অভিষেকের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে দেশ জুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়ার আশঙ্কাও রয়েছে দেশবাসীর মধ্যে, যদিও বারবার কেন্দ্র এ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করছে। পর্যাপ্ত মজুদের কথা গতকাল জানিয়েছে। এর পাশাপাশি পেট্রোপণ্যের দামে লাগাম টানতে ট্যাক্স কমিয়েছে কেন্দ্র, যা সাধারণ মানুষের চাপ কমাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। এই আবহে এদিন এই ইস্যু তুলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী সময়ের দাম নিয়ে নিজের আশঙ্কার কথাও জানালেন তৃণমূল নেতা। এদিন বিনপুরের সভা থেকে অভিষেক বলেন, এরা সিদ্ধান্ত নিয়েছে বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিন নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, ডিজেলের দাম 200 টাকা হবে। বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার। ভোটের আগে বড় চমক, বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন বলেও খবর। প্রাক্তন ফুটবলার ও গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য আবার বিজেপিতে যোগদান করলেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, এটিকে, মুম্বাই নর্থ ইস্ট এবং পুনে সিটি দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। শেষবার ইন্টারকাসি দলের হয়ে আই লিগে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। বিজেপিতে যোগ দিয়ে অরিন্দম জানান, তিনি অনেকদিন ধরেই বিজেপি ফলো করছিলেন এবং অবসর নেওয়ার পর এটাই সঠিক সময় বলে তিনি জানান। দলের দেওয়া দায়িত্ব পালন করার পাশাপাশি ফুটবলারদের উন্নয়নের দিকেও কাজ করতে চান বলে জানান তিনি বলেন, ভারতে ফুটবলের অবস্থা ভালো নয় এবং খেলোয়াড়দের আর্থিক সহায়তা প্রয়োজন। সেই কারণে ফুটবলের উন্নয়ন কি করা যায় তা নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন। উল্লেখ্য, 2021 সালেও তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে ফুটবল ক্যারিয়ারের ব্যস্ততার কারণে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। প্রায় 5 বছর পর আবার বিজেপিতে ফিরলেন অরিন্দম ভট্টাচার্য। ভোট চাইতে গিয়ে চোর স্লোগান শুনতে হলো সজল ঘোষকে।
বরানগরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা 2024-এর উপনির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়ে বরানগরে প্রচারে বেরিয়ে ফের চোর চোর স্লোগানের মুখে পড়লেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। শুক্রবার বরানগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ বাড়ি থেকে বেরিয়ে এসে তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, সজল ঘোষ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এলাকাবাসী প্রতিবাদে সরব হন। যদিও এই অভিযোগ উড়িয়ে তিনি ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি করেছেন। উল্লেখ্য, 2024 সালের উপনির্বাচনের সময়ও একাধিকবার স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল তাকে। ফলে একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হস্তক্ষেপ করে। এদিকে রাজ্যের অন্যত্র বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের অভিযোগ উঠছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে প্রচারের সময় প্রশ্নের মুখে মেজাজ হারানোর অভিযোগ ওঠে প্রার্থী রমাপ্রসাদ গিরির বিরুদ্ধে। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।